সেই প্রশ্নটা আমাদেরকে চিন্তা করতে হবে। সবসময় বন্ধুত্বের মধ্যে কিন্তু কিছু গিভ অ্যান্ড টেক থাকে। ভারতের সাথে যে আমাদের বন্ধুত্ব, এখানে কি আমরা কিছু ছাড় দেইনি? অবশ্যই দিয়েছি। আমরা ট্রানজিট দিয়েছি বা দিতে যাচ্ছি, বিভিন্ন রকমের ছাড় দেওয়া হয়েছে এবং ভারতও কিছুটা ছাড় দিচ্ছে এবং আমাদের হয়ে তারা হয়তো কাজ করবে। এই যে একটা প্রত্যাশা, এটা বন্ধুদের কাছ থেকে পাওয়া যায়, কারণ একটা গিভ অ্যান্ড টেক হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও কিন্তু আমাদেরকে ওই ধরনের একটা সম্পর্কে যেতে হবে, আজ হোক কাল হোক যেতে হবে। যদি আমরা আজকের থেকে যেটা করে থাকি তাহলে কিন্তু এটা আগামী দিনের জন্য শুভ হবে বলে আমার মনে হয়, এবং পদ্মা সেতুর জন্য তো অবশ্যই হতে। একটি বিষয় যে আমরা বাংলাদেশ প্রথমে এই প্রকল্পে আদৌ দুর্নীতি হয়েছে কিনা তার কোনো স্পেসিফিক প্রমাণ এখন পর্যন্ত কোনো পক্ষই আসলে বলেনি, কিংবা বিশ্বব্যাংক হয়তো বা বাংলাদেশকে কি বলেছে সেটি জনসমক্ষে প্রকাশ পায়নি। তো তারপরেও বাংলাদেশ কিন্তু বিশ্বব্যাংকের যেসব শর্ত, সেসব শর্ত মোটামুটি সবই পূরণ করেছে। এরপরও বিশ্বব্যাংক যদি না আসে, বিশ্বব্যাংক যদি এই ঋণ পুনর্বিবেচনা না করে, সেই ক্ষেত্রে কি হতে পারে, কিংবা পুনর্বিবেচনা করার সুযোগটি একটি প্রতিষ্ঠানের পক্ষে কতখানি সহজ, কিংবা এর যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো থেকে কতখানি সম্ভব? কারণ আপনি নিজেও একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করেছেন, যে আসলে বিশ্বব্যাংকের পক্ষে এখন পুনর্বিবেচনা করতে গেলে কি পদ্ধতি অনুসরণ করতে হবে, কিংবা এতে কোনো সময় ক্ষেপণ হবে কিনা? কিছুটা তো সময় ক্ষেপণ হবে, কারণ একটা প্রসেসকে রিভার্স করতে ওই প্রসেসটাকে আবার ফেরত যেতে হয়। যেমন হয়তো আবার এক্সিকিউটিভ বোর্ডের কাছে যেতে হবে, তাদেরকে হয়তো একটা মিশন আসবে, একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, কিছু ডিটেল ওয়ার্কআউট করতে হবে, দুদকের সাথে কিভাবে সমঝোতাটা হবে, সেটা কিন্তু এখনো করা হয়নি। এই জিনিসগুলো করতে হবে। ওভারসাইটের যে কমিটি হবে, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হবে, সেটা আভ্যন্তরীণ লোক দিয়েও এবং বাইরের লোক দিয়ে, বা কিভাবে হবে সেটা আমরা জানি না। ওই মোডালিটিস গুলো হয়তো একটা মেমোরেন্ডামে একটা আন্ডারস্ট্যান্ডিং করতে হবে সরকারের সাথে। এগুলো করতে একটু সময় লাগবে, সেটা 1 মাস 2 মাস হতে পারে, আমি জানি না কতদিন লাগবে। আর তারপরে যেটা হবে, ওটা হয়ে গেলে আভ্যন্তরীণ ভাবে হয়তো তাদের কিছু পেপার ওয়ার্ক করতে হবে, যেটাকে দিয়ে লিগ্যালি যেটাকে না হয়ে গিয়েছিল সেটাকে আবার হ্যাঁ করানোর ব্যবস্থা করতে হবে। তো এটা সময়ের ব্যাপার। এটা আমি বলবো যে গাড়ির ইঞ্জিন যদি ভালো থাকে চাকা ঘুরবেই, কাজে সেটা নিয়ে আমি চিন্তা করবো না। আমি আগে বলবো আগে ইঞ্জিনটাকে ফিক্স করতে, যাতে আমরা জানি যে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। কিন্তু এর মধ্যে যা ক্ষতি হওয়ার, সে একটি বড় ক্ষতি হলো বাংলাদেশের ইমেজ, একটি ক্ষতি হয়েছে। এবং এই প্রকল্পে, যদি আমি এই প্রকল্পের কথাই বলি, তাহলে এই প্রকল্পের খরচ কিন্তু আরো বেড়ে যাবে। কারণ হলো যে 1 বছর, মোটামুটি 1-1.5 বছর এই প্রকল্প থেকে উধাও হয়ে গেছে। কিন্তু এই সময়টার জন্যই যে অতিরিক্ত খরচ হবে, সেই খরচটা কিভাবে অ্যাকোমোডেট করা হবে, সেটি বাংলাদেশের জন্য কিংবা ডোনার এজেন্সির পক্ষ থেকে কি আরো নতুন করে এই খরচগুলো দেওয়ার কোনো সুযোগ থাকে কিনা? এটা নিয়ে আমি অতখানি চিন্তা করব না, কারণ আমাদের সময় ক্ষেপণ কিছুটা হয়েছে, সেটা আমি বলবো মাস 6 মতো, যখন এটা রিভার্স, যেখান থেকে এটা আটকে গেল জিনিসটা, এটা 6 মাস থেকে 8 মাসের মতো হয়েছে। তো সেটাতে হয়তো কয়েক পার্সেন্টেজ এটা খরচ বাড়বে। সেটা আমাদের একটা বড় প্রজেক্ট, যেটার পে অফ পিরিয়ড হচ্ছে 40-50 বছর, সেটা নিয়ে অতখানি চিন্তা না করাই ভালো। আমাদের আপাতত দেশের লক্ষ্য হচ্ছে কত তাড়াতাড়ি প্রসেসটাকে আবার শুরু করা, যেখানে থেমে গিয়েছিল সেইখান থেকে আবার ফেরত নিয়ে নেওয়া। তো সেটাই হবে লক্ষ্য। আমি মনে করি না যে যদি 100 বা 200 মিলিয়ন ডলার খরচ বেড়েও থাকে সেটা একটা বড় কিছু এই বৃহত্তর প্রেক্ষাপটে। এটা বাংলাদেশও দিতে পারবে, এটা আমরা বিশ্বব্যাংক বা অন্যান্য দাতা সংস্থা থেকেও আবার এডিশনাল কিছু প্রকিউরমেন্টের মাধ্যমে ওটা নিয়ে নিতে পারবো। সেসব ডিটেল পরে করা যাবে, যখন বিডিং প্রসেসের ফলে যখন কস্টিংটা আসবে আবার, তখন এটাকে রিভ্যালুয়েট করতে হতে পারে। সেটা নিয়ে অতখানি চিন্তা করার এখন দরকার আছে বলে আমার মনে হয় না। আরেকটা বিষয়, যে বিশ্বব্যাংকের সাথে যখন অনিশ্চয়তাটা শুরু হয়েছে, তারপর থেকে আমরা দেখেছি যে মালয়েশিয়ার সাথে এক ধরনের একটি প্রপোজাল নিয়ে আলোচনা হয়েছে, এবং মালয়েশিয়ার 4 দফা বাংলাদেশে এসে বাংলাদেশে তারা চূড়ান্ত প্রস্তাবনা যেটি তাদের দিয়েছে, এবং সেই প্রস্তাবনাটি আসলে কতটা বাস্তবসম্মত, কিংবা যতটুকু জানা গেছে এখন পর্যন্ত, যে মালয়েশিয়ার প্রস্তাব আসলে বাংলাদেশের জন্য কতটুকু গ্রহণযোগ্য বলে আপনার মনে হয়? এটাকে একটা আমি বলবো যে একটা ডামি এফার্ট, একটা যেটা না হলে আমরা ওটা করবো, একটা ধরনের স্ট্র্যাটেজিক মুভ বলে আমি মনে করি। সাবস্ট্যান্টিভলি এখানে কতখানি মেরিট আছে আমার সন্দেহ রয়েছে এটাতে, কারণ বিভিন্ন সোর্স থেকে যে খবর পাই তাতে মনে হয় যে কস্ট, এটার হিডেন কস্ট গুলো অনেক বেশি, এবং সেটা $4 বিলিয়ন ছেড়ে যেতে পারে বলে মনে হচ্ছে। এবং কস্ট ইন্টারেস্ট রেট হচ্ছে 6.5%, যেটা বিশ্বব্যাংকে হচ্ছে 0.75। পে অফ পিরিয়ড এটার হবে মাত্র 15 বছর, বিশ্বব্যাংকে হচ্ছে 40 বছর।
কাজে এই জিনিসগুলো ধরলে পরে ইকুয়েশনে টেকানো, ধোপে টেকানো মুশকিল হয়ে দাঁড়ায়। তারপরেও আরো বড় প্রশ্ন আছে যে এটা বাস্তবায়ন করার সক্ষমতা মালয়েশিয়ার মতো একটা দেশের আছে কিনা। এর অর্থায়নের সক্ষমতা ছাড়াও মানে টেকনিক্যাল বাস্তবায়ন, যেসব ফার্ম থেকে করবে তারা তো মালয়েশিয়ান হতে পারবে না, মালয়েশিয়ানদের সেই সক্ষমতা নাই, কিন্তু সেটা বাইরে থেকে তাদেরকে আনতে হবে এবং সেটাকে সুপারভাইজ করার মতো ক্যাপাসিটি তাদের আছে কিনা, সেসব প্রশ্ন তো আসবেই। এগুলোকে বাদ দিয়ে এই প্রস্তাব সঠিকভাবে মূল্যায়ন করাটাও ডিফিকাল্ট। তো আমরা আশা করি যে সরকার যদিও মালয়েশিয়ান প্রস্তাব সিরিয়াসলি নেন, এটাকে যেন খুব চুলচেরা বিশ্লেষণ করে এটা এই দিকে আগায়। একটি বিষয় যে মালয়েশিয়ার সেই প্রস্তাব সম্পর্কে খুব বিস্তারিত কিছু জানা যায়নি, তবে যতটুকু জানা গেছে গত পরশু যেদিন জমা দিয়েছেন তারা প্রস্তাবটি, সেদিন আমাদের যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে তারা আসলে এই ডিলগুলো করছেন এবং যোগাযোগ মন্ত্রী সেদিন বলেছেন যে তারা তাদের যে ফাইন্যান্স মিনিস্ট্রির অধীনে যে ব্যাংক আছে এক্সিম ব্যাংক, যেটি সেই ব্যাংকের মাধ্যমে ফাইন্যান্স করবে। এবং আমরা দেখেছি যে বিভিন্ন দেশে কিন্তু এক্সিম ব্যাংক আছে এবং একই নেচার তাদের, যে প্রতিটি এক্সিম ব্যাংকই আসলে এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রতিষ্ঠানগুলোকে, দেশের প্রতিষ্ঠানগুলোকে ফাইন্যান্স করে এবং এক ধরনের ব্যাংক গ্যারান্টি দিয়ে থাকে। তো এই ধরনের প্রতিষ্ঠান কি এরকম বড় ধরনের অবকাঠামো করে কিনা, কিংবা তাদের সেই সক্ষমতা কিংবা তাদের সেই রেটিং যাই বলেন, তাদের সেই সক্ষমতার প্রশ্ন নিয়ে কোনো ইয়ে আছে? এক্সিম ব্যাংক সাধারণত যেটা হয়, তারা হচ্ছে একটা লোন গ্যারান্টি কভারেজ দেয় ডোমেস্টিক সাপ্লায়ারদেরকে, যারা মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার বা প্রডিউসার, তারা যদি তাদের কোনো গুডস বাংলাদেশে এক্সপোর্ট করে, সেই গুডস গুলোকে তারা গ্যারান্টি দেয় যে ওই পেমেন্টসটা বাংলাদেশ সরকার, যে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান যদি না দেয়, এক্সিম ব্যাংক তাদেরকে দিয়ে দিবে। যেটা চায়না করে, যেটা চায়না, আমেরিকা সবাই করে, ভারতেও এক্সিম ব্যাংক, বাংলাদেশে ভবিষ্যতে হয়তো হবে, আমাদের যখন সক্ষমতা বাড়বে। তো এটা একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর। তো এটা থেকে আমি বেশি কিছু দেখবো না। আমি শুধু এইটুকুই দেখবো যে কোন ব্যাংক থেকে আমাদেরকে সাপ্লাই করবে সেটা তো উদ্দেশ্য না, আমাকে কি ইন্টারেস্ট আমাকে সাপ্লাই করলো সেটা হচ্ছে আমার ইন্টারেস্ট। কারণ আমাকে এটা এক্সিমই হোক বা সিটি ব্যাংকই হোক বা দুবাইয়ের কোনো ব্যাংক হোক, আমাকে কত ইন্টারেস্টেড দিতে হবে সেটাই হলো আমার কথা। এক্সিম ব্যাংক দিবে কি না দিবে সেটা হচ্ছে মালয়েশিয়ান যারা সাপ্লায়ার তাদের জন্য সেটা একটা শান্তির বার্তা, কারণ তাদেরকে গ্যারান্টি দিচ্ছে, এটা তো আমাদের কিন্তু কিছু গ্যারান্টি দিচ্ছে না। আরেকটি বিষয় আপনি বলছিলেন যে তাদের যদি মালয়েশিয়ার প্রস্তাবে বাংলাদেশ এগ্রি করে তাহলে অনেক এটা বিশ্লেষণ করে এগোতে হবে, এবং আমরা দেখেছি যে এই মালয়েশিয়ার প্রস্তাব অনুসারে এটার যে ইম্প্যাক্ট হবে তার কিছু তথ্য বের হয়ে এসছে এবং সেখানে বলা হচ্ছে যে এখানে যে টোলের হার নির্ধারণ করা হচ্ছে সেটি অনেক বেশি, এবং এই ধরনের টোলের হার হলে আসলে সেটি কতখানি বাস্তবসম্মত হবে। একটি যেহেতু এই প্রকল্পটি আসলে শুধু একটি প্রকল্প না, এটি আসলে মানুষকে সেবা দেওয়ার জন্য এক ধরনের শুধু অবকাঠামো না, একটা সেবা দেওয়ার উদ্যোগ, তাহলে এই ক্ষেত্রে মানে টোলের হার নিয়ে কি কোনো রিজার্ভেশন আছে কিনা? না, অবশ্যই টোলের হার প্রায় 1000 টাকা করে বেশি হচ্ছে, যেটা 1000 হওয়ার কথা সেটা 1700-র মতো ধরা হচ্ছে প্রিলিমিনারি হিসাবে দেখলাম। কিন্তু আমার কাছে আরো কিছু প্রশ্ন রয়ে গেছে, যে এখানে আবার বলছে যে সরকারকে 15 বছরের মধ্যে ঋণ শোধ করতে হবে। আমি যদি টোল দিয়েই টাকা নিই তাহলে ঋণ শোধ করতে হবে কেন? আমার কাছে একটু খটকা লাগছে, কারণ আমি তো প্রস্তাব দেখি নাই। আমি বিভিন্ন পত্রিকার মাধ্যমে যেটুকু জানছি যে 15 বছরের ঋণটা শোধ করতে হবে 6.5% হারে। তাহলে আমার 15 বছরের যে ঋণটা শোধই হয়ে গেল, তাহলে আমি 15 বছরের পরে কেন আমাকে তাহলে 40 বছর পর্যন্ত আমাকে টোল দিতে হবে? মালয়েশিয়ান সরকার যেটা ভাগ নিয়ে নিবে 75%, 25% আমাদের সরকারকে মাত্র। তাহলে এই জিনিসটা আমার কাছে মিলছে না। আরেকটা জিনিস এখানে অমিল রয়েছে, সেটি হলো যে আমরা সাধারণত দেখি যে কোনো ধরনের বিদেশি সাহায্য কিংবা বিদেশি যেসব ডিলিংস হয় সবগুলো করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ কিংবা অর্থ মন্ত্রণালয়, কিন্তু আমরা এক্ষেত্রে দেখেছি শুরু থেকে 4 বার মালয়েশিয়ার প্রতিনিধি এসেছেন এবং 4 বারই যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছেন এবং যোগাযোগ মন্ত্রণালয়ের সাথেই তারা সমঝোতা স্মারক করেছেন এবং চুক্তি করবেন এরকম কথা বলেছেন এবং যোগাযোগ মন্ত্রীর হাতেই এই প্রস্তাবনা দিচ্ছেন। তো এইখানে কি মানে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ কেন এটার সাথে যুক্ত হচ্ছে না, কি মনে হয় আপনার? এটা একটা ইন্টারেস্টিং ইস্যু, কারণ আলটিমেটলি বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী যদি এই ধরনের কোন চুক্তি করতে হয়, এটা ফাইন্যান্স মিনিস্ট্রিকে
অ্যাপ্রুভ করতেই হবে, এটা কোনো ব্যতিক্রম নাই, কারণ তাহলে আইনের সুস্পষ্ট লঙ্ঘন হবে। এবং এই জিনিসটাকে হ্যান্ডেল করার জন্য ইআরডি, যেটা এক্সটার্নাল রিলেশনস ডিপার্টমেন্ট, তাদের মাধ্যমে এই কমিউনিকেশনটা আলটিমেটলি করতে হবে। এখন সেই জন্য আমি বলছি যে মালয়েশিয়ান প্রস্তাব কতখানি সিরিয়াস প্রস্তাব সেটা নিয়ে আমারও সন্দেহ আছে, এই কারণেই যে সরকার কিন্তু এটাকে প্রপার চ্যানেলে এখনো আনে নাই, এটা এখনো ইনফর্মাল চ্যানেলে আছে। যেটাকে বলা হয় অনেকটা আনসলিসিটেড প্রপোজাল। সরকার কিন্তু এটাকে ইনভাইট করে নাই অফিসিয়ালি, কোনো টেন্ডারের মাধ্যমেও করা হয় নাই, না, তারা নিজেরাই আগ্রহ দেখিয়েছে। এটা একটা আনসলিসিটেড প্রপোজাল। আনসলিসিটেড প্রপোজালকে কতখানি আইনগতভাবে আমাদের সরকার আইনগতভাবে এটাকে অ্যাকসেপ্ট করতে পারবে সেটাও একটা প্রশ্ন আছে। হয়তো ক্যাবিনেটের অ্যাপ্রুভালের মাধ্যমে, আইন সংশোধনের মাধ্যমে তারা পরে এটা করতে পারেন, কিন্তু তাদের অবশ্যই কর্তব্য হবে এটাকে ফাইন্যান্স মিনিস্ট্রির টেকনিক্যাল যারা